বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় নতুন একটি ভূতের গল্প নিয়ে। তো আজকেও প্রতিবারের মতো একটি হাড়ি করা ভূতের গল্প বলবো তোমাদের সঙ্গে। যে দুই বন্ধু তার মাসির বাড়িতে গিয়ে এক বিপদে পড়ে। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। বিকাশ আর রমেশ দুই বন্ধু, ওরা কলকাতায় একটি রিপ্রেজেন্টেটিভ কোম্পানিতে চাকরি করে। ওরা দুজনেই কিন্তু এক গ্রাম থেকেই বিলং করে। দুজনেই ছোটবেলাকার বন্ধু। ওদের বাড়ি হচ্ছে তালবেড়িয়াতে। তো ছোট থেকে ওখানে ওরা মানুষ, ওখানে বড় হয়েছে। দিয়ে কলেজের জন্য ওরা কলকাতায় চলে আসে। কলকাতায় এসে ওরা কলেজে ভর্তি হয়। ওখানে থেকে বিভিন্ন রকম জব ইন্টারভিউ দেয়। সে থেকে ওরা কলকাতায় একটি বড় ওষুধের কোম্পানিতে ওরা চাকরি পায়। তো ওরা একটা রুমই ভাড়া ছিল, শেয়ার করে বড় একটি রুম নিয়েছিল ওরা, মোটামুটি দুজন থাকার জন্য যথেষ্ট। আর ওরা শেয়ারে ভাড়া দিত ওরা। তো মাঝে মাঝে রাকেশের মাও আসতো আর বিকাশের মাও আসতো। কেমন একে অপর ফ্যামিলি পরিচিত বলতে গেলে, এক গ্রামের থেকে যেহেতু বিলং করে সেহেতু একে অপর সাথে ভালোই পরিচিত। মানে বিকাশের বাড়ি হচ্ছে গ্রামের প্রথম দিকে, আর রাকেশের হচ্ছে শেষ দিকে, গ্রামের শেষ প্রান্তে ওদের হচ্ছে বাড়ি। তো ওরা ছোট থেকে শুনে আসতো ওদের মা বাবার কাছ থেকে, এমনকি পাড়ার লোকেদের কাছ থেকেও, যে ওই গ্রামে যে নদীটি আছে নদীটি ভালো নয়। নদীটির কাছে অনেক রকম অলৌকিক ঘটনা ঘটে থাকে। নদীটি হচ্ছে একটি শ্মশানের পাশে। তো ওই জন্য অনেকে রাত্রিবেলায় ওই জায়গাটা তাড়াতাড়ি ক্রস করে চলে যায়। যারা মানে শহরে কাজ করতে যায়, বাইরে কাজ করতে যায়, তারা তাড়াতাড়ি যতটা সম্ভব ওই নদী ক্রস করে যায়। নদীটির নাম হচ্ছে চন্দ্রধারা নদী। তো গ্রামের বেশিরভাগ মানুষই ওই নদীটিকে অ্যাভয়েড করে চলে যায়। এমনি সকাল থেকে কিছু হয় না, কিন্তু রাতের বেলাতেই ওই নদীটির কাছে কেউ যেতে চায় না, ভয় একটা আতঙ্ক। তো রাকেশ আর বিকাশ তো অনেক দিন হয়ে গেল চাকরি করা, ওদের মোটামুটি 3-4 বছর চাকরি করা হয়ে গেল। তো ওরা পুজোর সময়, পুজো বলতে কি মানে ওদের দুর্গাপুজোর সময় ওরা এসেছিল। মানে পুজো মাসাতে ছুটি হয়, এমনি তো গ্রামে ওদের আসা হয় না খুব একটা। আর এলেও হয়তো কখনো রাকেশ এলো আর বা কখনো বিকাশ এলো, একসাথে খুব কমই আসা ওদের গ্রামে। মানে একসাথে ছুটি হয় না হয়তো, তো খুব কমই ওদের একসাথে আসা হয় গ্রামে। তো পুজোর ছুটি ওরা গ্রামে এসছে। গ্রামে আরো যারা বন্ধু আছে, যারা বাইরে অন্য জায়গায় যারা কাজ করে, তাদের সাথে মানে দেখা হলো, মেলামেশা হলো। সেই ছোটবেলাকার বন্ধু সবাই একসাথে আবার রিইউনাইটেড হলো আর কি। তো পুজো তো বেশ ধুমধাম করেই কাটলো, বেশ জাঁকজমকপূর্ণ ভাবে কাটলো বলতে গেলে। তো হঠাৎ রাকেশ একটা প্রশ্ন করে বিকাশকে, যে বিকাশ, একবার ওই নদীটার কাছে গিয়ে যাবি একবার, যে নদীটার মধ্যে কি আছে? আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভূতে টুতে বিশ্বাস করতাম ঠিকই, তখন আমরা ছোট, তখন আমাদের কত জ্ঞান, কিন্তু এখন তো আমরা বড় হয়েছি, স্বাবলম্বী হয়েছি। তো এক কাজ করি, চো রাতের বেলায় একবার ওই চন্দ্রধারা নদীর কাছে গিয়ে দেখি একবার, যে যে রাতের বেলায় কি হয় ওখানে, কিছু তো নিশ্চয়ই একটা দেখতে পাবো ওখানে, কি হয়। তো বিকাশ বললো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আর রাকেশও একসাথে মত দিয়ে দিল। এই ব্যাপারটা কিন্তু ওরা অন্য কোনো বন্ধুকে কিন্তু জানায়নি ওরা, কেন প্ল্যানটা যেহেতু ওদের দুজনকার মধ্যেই হয়েছিল, তাহলে ওরা দুজনেই করলো। কিন্তু ওদের মা বাবার কাছে একবার পারমিশন নিয়েছিল কিন্তু, যে বাবা, আমি কি ওই রাতের দিকে একবার ওই নদীর কাছে যেতে চাই একবার। তো আমি জানতে চাই যে এতদিন ধরে আমার ছোট থেকে যে শুনে আসছি
তো সেটা কি সত্যি না গুজব রটানো কোনো? তো বললো যে দেখ বাবা, বিপদে পড়লে কিন্তু তুই পড়বি ভাই। তুই যদি প্রমাণও করিস যে ওরা ভূত বলে কিছু নেই, তাতেও তোর কোনো লাভ হবে না, আর উল্টে তো কোনো ক্ষতি হলে তোরই হবে, কারো কিচ্ছু এসে যাবে না। সুতরাং না যাওয়াটাই ভালো। তো ওরা একে অপরের মা বাবাকে বললো যে ঠিক আছে, আমরা যাব না। কিন্তু ওরা মনে মনে প্ল্যান করেছিল। ওরা পুজো শেষ হলো, ওরা দ্বাদশীর দিন রাতের বেলায়, রাতের বেলায় ওরা ঠিক করে যাবে বলে ওরা মোটামুটি 11টার সময় ঘর থেকে বেরায়। বিকাশ কিন্তু প্রথমে, বিকাশের যেতে একটু সময় লাগে, কেননা বিকাশের বাড়ি তো তোমার গ্রামের প্রথম সাইডে, আর রাকেশের বাড়িটা গ্রামের শেষ সাইডে। তো রাকেশ বললো আমি এক কাজ করছি, আমি দাঁড়াচ্ছি এখানটাতে, তুই এলে ওকে একটা ফোন করে দিবি আসতে। তো বললো ঠিক আছে, আমি যাচ্ছি, টর্চ লাঠি নিয়ে যাচ্ছি। তো আমি যখন তোর ঘরের কাছে পৌঁছাবো এসে তোকে একটা ফোন করবো, তখন তুই আস্তে আস্তে বেরিয়ে যাবে। বললো ঠিক আছে, আমি তাই করবো। তা মোটামুটি আধ ঘন্টা পর হাঁটতে হাঁটতে গেল, তাড়াহুড়ো করে না হাঁটলো, আধ ঘন্টা পর ও রাকেশের বাড়ি পৌঁছালো। রাকেশের বাড়ি পৌঁছে ও টর্চ আর লাঠি নিল আর কি, বলতে গেলে মানে মোবাইলের টর্চের তো আর কাজ হবে না, ও আরো ভালো টর্চ নিয়েছে আর কি। মোবাইলের টর্চে সামান্য একটা আলো দেখা যাবে, কিন্তু যেগুলো এখনকার নতুন টর্চ, যেগুলো চার্জিং সিস্টেম, যেগুলোতে বেশ জোরালো আলো বলতে গেলে। তো ওরা ঠিক করলো যে ঠিক আছে চ, এবার ওইখান থেকে আরো 5-10 মিনিট হাঁটতে হবে, মানে কাছেই বলতে গেলে। তো রাতের বেলা শ্মশান, একই ফাঁকা, শুধু ফাঁকা, এদিকেও কোনো মানুষ নেই, এদিকেও কোনো মানুষ নেই। মানে বলতে গেলে আমার মনে হচ্ছে গ্রামের মাত্র ওরা দুজনেই জীবিত প্রাণী, বাকি আর গ্রামে কেউ নেই। তো ওরা নদীটার কাছে গেল। তো নদীর কাছে গিয়ে ওরা একটা মানে মায়াবী মানে অনুভব করলো, মানে অন্যরকম একটা সিচুয়েশন, পরিস্থিতি করলো আর কি। আবহাওয়াটা কিরকম একটা অদ্ভুত টাইপের। তো হঠাৎ রাকেশ বললো যে ভাই, আমার কিন্তু মনে হয় না যে এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে, কারণ আমার একটু মানে মনে হচ্ছে নেগেটিভ এনার্জি এখানে আশেপাশে আছে হয়তো নিশ্চয়ই। তো আমার মনে হচ্ছে না যে ঠিক হবে। বিকাশ কিন্তু বললো যে না, আর আবার দেখি না কিছুক্ষণ দাঁড়ায়, রাত 1টা 1.5টা তখন দাঁড়ায়, তারপর না হয় চলে যাবো, কোনো অসুবিধা নেই। দিয়ে ওই করতে করতে ওরা মোটামুটি 11:30টা বেজে গেল, কোনো কিছু দেখতে পেল না ওরা। কিন্তু রাকেশ কিন্তু বুঝতে পারছে যে কিছু একটা আছে এখানে, নাহলে এত মানুষ বলবে কেন। দিয়ে কিছুক্ষণ পর, মোটামুটি 5-10 মিনিট পর, হঠাৎ ঝোপের থেকে বিভিন্ন রকম আওয়াজ আসতে শুরু করলো, পাশের ঝোপটার থেকে। তো প্রথমে ভাবলো হয়তো কোনো কুকুর টুকুর ঢুকে আছে হয়তো, বা কোনো শিয়াল টিয়াল হয়তো ঝোপের মাঝে মাঝে। তো ঝোপের মাঝ থেকে হঠাৎ করে লাল লাল চোখওয়ালা এক ধরনের পিশাচ বেরিয়ে এলো। সে যেন সাক্ষাৎ পিশাচ একটি, চোখ দুটো লাল, মুখের থেকে রক্ত বেরিয়ে আসছে, আর হাতের আঙুল এত বড় বড়। আর শুধু পিশাচ একটি ছিল না, আরো অনেকগুলি এই ধরনের প্রেতাত্মা ওদের সামনে এসে দাঁড়ালো, এমন করতে ঘিরেও ফেললো। তো তখন বিকাশ তো মানে মাথায় হাত, তখন ওর নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারছে না, এটা তো আর ওদের সাথে কেউ ইয়ার্কি করবে না, এটা ওদের চোখের সামনে হচ্ছে এটা। কিন্তু রাকেশের কাছে একটি মাদুলি ছিল, মানে ও একটি ঠাকুরের মাদুলি নিয়ে গেছিল আর কি। যদি কোনো মানে যদি কোনো খারাপ শক্তি থাকে ওখানে, তখন সেই মাদুলিটি রাকেশকে বাঁচাবে। ও কিন্তু সেটা নিয়ে গেল, বিকাশকে সেটা কিন্তু বলেনি। কিন্তু রাকেশ দেখলো না, এবার মাদুরিটি বার করে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে গেলেই ভালো হয়। তো রাকেশ সঙ্গে সঙ্গে ঠাকুরের নাম করতে করতে ওই মাদুরিটি বার করে। মাদুরিটি যতক্ষণ ছিল ততক্ষণ ওই পিশাচগুলো কিন্তু ওদের টাচ করতে পারেনি, মানে ওদের কাছে দাঁড়িয়ে আছে কিন্তু টাচ করতে ভুলে পারছে না ওরা। তো তখনই বিকাশকে সঙ্গে সঙ্গে, বিকাশ তো মনে থ হয়ে দাঁড়িয়ে গেছে স্ট্যাচুর মতো, মানে ও কি করবে, তো তখন সে বুঝে উঠতে পারছে না।
তখন রাকেশ বিকাশকে জোরে হাতটা সোজা টেনে বলল, তাড়াতাড়ি চ এখান থেকে। তো কোনো রকম করে ছুটতে ছুটতে ওরা রাকেশের ঘরের কাছে এসে থামে। তো রাকেশের মা বাবা তো ঘুমাচ্ছে, আর বিকাশের মা বাবাও ঘুমাচ্ছে। তো বললো ঠিক আছে, তুই চলে যা ঘরে, আমিও আস্তে আস্তে ঘরে চলে যাচ্ছি। পরের দিন সকালে বিকাশ ওর মা বাবাকে পুরো ঘটনাটা বললো। এত বড় ঘটনা তো আর চেপে রাখা যায় না, যেহেতু ওদের সাথে একটা এরকম ভৌতিক ঘটনা ঘটেছে। তো চেপে রাখাটা মানে ও বলছো যে না, তার থেকে বরং বলে দেওয়াই ভালো। বিকাশ তার বাবাকে বললো যে রাত্রিবেলায় আমরা গেছিলাম, তো রাত্রিবেলায় আমাদের সাথে এই ঘটনা ঘটে। তো তখন বিকাশের বাবা প্রচন্ড বিকাশকে বকে, ওর মা এমনকি বকে যে তোকে কে যেতে বলেছিল ওই জায়গাটায়, তোর কি লাভ হলো কি ওই জায়গাটা, শুধু বিপদে পড়তিস তুই, তোর সবাইতে এক্সপেরিমেন্ট করা দরকার কোথায় কি আছে। এই জিনিসটার জন্য তোকে কিন্তু বিপদে পড়তে হবে দেখবি। তো তখন বিকাশ বলে উঠলো, বাবা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আর হবে না। আর রাকেশও তার মামাকে বলে, তো রাকেশ মা বাবা সেম রিয়াকশনই দেয় আর কি। তো তখন জিজ্ঞাসা করলো যে ওই নদীতে কি আছে বাবা। তো রাকেশের আর বিকাশের আবার দুজনেই বা দুজনের ফ্যামিলি বলতে পারছে নদী, আমরাও কিন্তু ছোটোর থেকে কিন্তু শুনে আসছি যে নদীতে ভূত আছে, ওই নদীর আশেপাশে অনেক রকম অলৌকিক ঘটনা দেখা যায়। আমরাও ঠিক বলতে পারছি না বাবা, আমাদের ছোটবেলার থেকেও সেই সেম জিনিসটি শুনে আসছি। তো তখন বিকাশ আর রাকেশ বললো যে চল মোড়ে ওর থেকে ঘুরে আসি একবার, এখন দুদিন ছুটি আছে, তো দুদিন পর তো পরে চলে যাবো। তো এক কাজ করি, মোড়ের থেকে ঘুরে আসি। মোড়ের থেকে ঘুরে ওরা একটা চায়ের দোকানে বসে, চায়ের দোকানে আরো 4-5 জন লোক ছিল ওদেরই বয়সী। তো চায়ের দোকান যে কাকা ছোটোর থেকে ওদেরকে দেখেছে, চিনতো আর কি, ওদের মা বাবাকেও চিনতো আর ওদেরকেও চিনতো। তো চায়ের দোকানের মালিক যে সে রমেন কাকাকে জিজ্ঞেস করলো যে কাকা, আমরা কালকে রাত্রে যে পুরো ঘটনাটা সেটা কাকাকে বললো। তো কাকার বয়স মোটামুটি 65 থেকে 70, অনেক সিনিয়র বলতে গেলে। তো বললো যে এই ঘটনা ঘটেছিল আমাদের সাথে। তো তখন কাকা বললো যে তোমাদের ভাগ্য ভালো যে খুব বেঁচে গেছো তাড়াতাড়ি। তো বললো ভাগ্য ভালো নয়, আমার রাকেশের কাছে একটি মাদুলি ছিল, ও মাদুলিটি রক্ষা করেছে রাকেশ আর বিকাশকে। তো বললো যা বাবা, বুদ্ধি করে তোমরা এই কাজটা করেছো। তারপর বললো যে কাকা, তুমি কি ওই নদীটা সম্পর্কে জানো বা ওই এরিয়াটা সম্পর্কে কোনো কিছু এর আগে হয়েছিল কি? তো বললো যে আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম, কিন্তু তখন ছোটবেলা, তখন আমার বয়স মোটামুটি 25-26 তখন, তখন একদমই তো বাবার কাছ থেকে শুনেছিলাম এই অঞ্চলে এক তান্ত্রিক বাস করতো। সেই তান্ত্রিক মানে অনেক কিছু তন্ত্র সাধনা জানতো সেই তান্ত্রিক। এমনকি সেই তান্ত্রিক নাকি ভূত প্রেত পিশাচকেও কন্ট্রোল করার মানে নিজের আয়ত্তে করার ক্ষমতা রেখেছিল আর কি। তো সেই তান্ত্রিককে কিছুদিন পর বিভিন্ন রকম আর দেখা যায় না। তান্ত্রিককে 3-4 দিনই মানুষ দেখেছে, সেই তান্ত্রিককে আর তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি কোথাও। বা সেই তান্ত্রিক কে ছিল, কোথা থেকে এসেছিল, সেটা সেই ব্যাপারে আমরাও কিন্তু জানি না। কিন্তু সেই তান্ত্রিকের তন্ত্র সাধনার পরেই কিন্তু এই গ্রামে বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে ওই জায়গাটাতে যেখানে ওই তান্ত্রিক তন্ত্র সাধনা করতো। তো ওই জন্যেই রাতের বেলা আমরা ওই জায়গাটা অ্যাভয়েড করি। হতে পারে ওই তান্ত্রিকের তন্ত্র সাধনার জন্য ওই যারা প্রেতাত্মা যারা তারা ওখানে এসে রয়ে গেছে, আর যায়নি। তো এই কারণেই হতে পারে। এছাড়া তো মনে হয় না আর কোনো কারণ আছে বলে। তো তখন ওরা শুনে হয়ে গেল, মানে অবাক হয়ে গেল আর কি। তো তারপর থেকে ওরা যখনই গ্রামে আসে কিন্তু ওই নদীর ধারে আর কোনোদিন যায় না। সকালবেলা পেরিয়ে যায় অনেকে, কোনো অসুবিধা হয় না, কিন্তু রাত্রিবেলা ওই নদীর ধার দিয়ে কেউ পেরাতে চায় না। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।